মা, ও মা, আমাকে কিছু খেতে দাও, খিদেতে আমার পেটটা জ্বলে যাচ্ছে। কোথা থেকে দেব খাবার? ঘরে তো দানা পানি কিছুই নেই। তোর বাবাও আজ আমার সাথে কথা না বলে কোথায় চলে গেছে কে জানে। মা, তাহলে চলো আমরা গিয়ে বাবাকে খুঁজে নিয়ে আসি। কোথায় গিয়ে খুঁজবো? তোর বাবা কোথায় গেছে কে জানে। লোকটা না জানিয়ে কোথায় যে গেল। এখন আমি তোর খাবার জোগাড় করি কি করে? মা, দেখো বাবা আসছে, আর সঙ্গে করে একটা কলস আনছে। নিশ্চয়ই কলসের মধ্যে খাবার আছে। কি গো, সকাল সকাল না বলে কোথায় গিয়েছিলে? এখন কত বেলা হয়েছে দেখেছো? ছেলেটা যে কাল থেকে না খেয়ে আছে, সেদিকে কি খেয়াল আছে? আরে সব দিকে খেয়াল আছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। দেখো আমি কি নিয়ে এসেছি। এটা তো কলস, দেখতে একদম সোনার মতো চকচক করছে, কিন্তু এটা তুমি কোথায় পেলে? হ্যাঁ, এটা সোনার কলস, আর এটা কোনো সাধারণ কলস না, এটা গুরুদেবের দেওয়া জাদুর কলস। এই কলস থেকে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। এসব কি বলছো তুমি? এমন কলসও হয় নাকি? হবে না কেন, এটা গুরুদেবের দেওয়া মন্ত্রপুত সোনার কলস। এটা থেকে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। বাবা, তাহলে আমার জন্য কয়টা ফল চাও, আমার অনেক খিদে পেয়েছে। হ্যাঁ রে হ্যাঁ, এখনই তোর জন্য ফল চাইছি। হে জাদুর কলস, আমাদের জন্য কিছু ফল নিয়ে এসো। দেখেছো দেখেছো এটা কেমন জাদুর কলস? উমা, সত্যি তো এটা জাদুর কলস। ওগো, তাহলে তো আমাদের আর কোনো অভাব থাকবে না। ছেলেটাকেও রোজ 3 বেলা খেতে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না। চলো চলো, এবার ঘরে চলো সবাই, পেট ভরে আজ খাবো। এরপর কয়েকদিন কেটে যায়। মাধব গুরুদেবের কথা মতো গ্রামের গরিবদেরকেও সাহায্য করতে থাকে। কিন্তু আস্তে আস্তে মাধবের মনে লোভ বাসা বাঁধতে শুরু করে। একদিন মাধব তার স্ত্রীকে বলে, বুঝলে গিন্নি, প্রতিদিন এভাবে কলস থেকে এটা ওটা নিতে গেলে কে কখন দেখে ফেলবে, তখন তো এই কলস ঘরে রাখাই বিপদ হয়ে যাবে। হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছো। তাহলে এখন কি করতে চাইছো? আমি ভাবছি এই কলস থেকে বেশি করে সোনা দানা নিয়ে আমরা ধনী হয়ে যাব, তারপর সবাইকে সাহায্য করব। কিন্তু গুরুদেব তো লোভ করতে নিষেধ করেছিলেন। আবার শেষমেশ কলসটা হারিয়ে ফেলবে না তো? আরে না, কিছুই হবে না। আমি ধনী হয়ে তো সবাইকে ভুলে যাচ্ছি না, ধনী হবার পরেও সবাইকে সাহায্য করব। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। তাহলে এখনই সোনার কলস থেকে বেশি করে সোনা দানা রেখে দিচ্ছি। হে জাদুর কলস, তুমি স্বর্ণমুদ্রা দিয়ে পরিপূর্ণ হয়ে যাও। ওগো, কলস তো সোনা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এবার এগুলো রেখে কলসটা নিরাপদ জায়গায় পুঁতে রেখে আসি, তাহলে আর এই কলসের ব্যাপারে কেউ জানতে পারবে না। মাধব জাদুর কলসের কাছ থেকে অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে কলসটাকে নিরাপদ জায়গায় পুঁতে রাখে। এরপর মাধব সেই স্বর্ণ মুদ্রা দিয়ে অল্প দিনের মধ্যেই অনেক ধনী হয়ে যায়। কিন্তু ধনী হওয়ার কারণে মাধবের মনে অহংকার জন্ম নেয়, যার ফলে সে গ্রামের গরিবদের সাহায্য করা বন্ধ করে দেয়। এর কিছুদিন পর মাধব আবার স্বর্ণ মুদ্রা নেয়ার জন্যে কলসিটি পুঁতে রাখার জায়গায় গিয়ে মাটি খনন করতে থাকে। কিন্তু সেখানে সে আর সেই জাদুর কলস খুঁজে পায় না। শুধু সেখান থেকে একটা চিরকুট খুঁজে পায়। সেই চিরকুটে লেখা ছিল, এই কলস ধনীদের জন্য নয়। হাই হাই হাই, এ কি সর্বনাশ করলাম! গুরুদেবের কথা না শুনে লোভ করতে গিয়ে সোনার কলসটাকেই হারিয়ে ফেললাম। না না, এখনো সময় আছে। আমার যা অর্থ সম্পদ আছে তা দিয়ে সবাইকে সাহায্য করব, নয়তো ওই অর্থ সম্পদও থাকবে না। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। এদিকে
গ্রামের সবচাইতে গরিব ছিল কানু মিয়া। কানু মিয়া আর তার বৃদ্ধ স্ত্রী ছাড়া তাদের আপন বলতে আর কেউ নেই। তারা খেয়ে না খেয়ে অনেক কষ্ট করেই দিন পার করছিল। এক রাতে কানু মিয়ার বৃদ্ধ স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। এদিকে কানু মিয়া টাকার অভাবে খালি হাতেই বাড়ি ফিরছিল। হঠাৎ কানু লক্ষ্য করে তার উঠোনে একটা সোনার কলস পড়ে আছে। এই কলসটা আবার এখানে কে রেখে গেল? দেখতে তো একদম সোনার মতো ঝকঝক করছে। যাই, এটা ঘরে নিয়ে যাই। আজকেও তো কোনো খাবার কিনতে পারিনি। আজকে রাতটাও দুজনকে না খেয়ে থাকতে হবে। ধীরে ধীরে কানু মিয়ার মধ্যেও লোভ তৈরি হতে থাকে। বলে, কি গো, আর কতদিন এই বুড়ো বয়সে অন্যের বাড়িতে খাবার পৌঁছে দেবে বলো তো? তার চেয়ে এই জাদুর কলস থেকে কিছু সোনা দানা চাইলে হয় না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমিও সেটাই ভাবছি। সেদিন রাতে কি স্বপ্ন দেখেছিলাম, যার ভয়ে শুধু শুধু অন্যের খাবার বয়ে বেড়াচ্ছি। এবার আর খাবার চাইবো না, এবার সোনা চাইবো। তাহলে আর দেরি করছো কেন? এখনই চেয়ে নাও। হ্যাঁ, এখনই চাচ্ছি। হে জাদুর কলস, এবার আর খাবার চাই না, মোহর দে, অনেক সোনার মোহর। এতদিনে কাজের মতন একটা কাজ করলে। এবার মোহরগুলো একটা পুঁটলিতে বেঁধে রাখো আর কলসটা যত্ন করে রেখে দাও। হ্যাঁ, তাই করছি। পরের দিন সকাল হলে কানু মিয়া মোহর নিতে গিয়ে দেখে সেখানে মোহরগুলো থাকলেও সেই সোনার কলস আর নেই। শুধু রয়েছে একটা চিরকুট। এদিকে মাঠে কাজ করছিল গ্রামের গরিব কৃষক সুদেব। সে কাজ করতে করতে হঠাৎ মাটির নিচে শক্ত কিছুর অনুভব করতে পারে। কি, এটা তো সোনার কলস। এই কলস এখানে আসলো কি করে? এত বছর হলো এই জমি চাষ করছি, কখনো সোনার কলস পেলাম না। এখন এই সোনার কলস আসলো কোথা থেকে? যাই যাই, এই কলস আমার না, এটা মহারাজের জমি থেকে, এই জমি থেকে পেয়েছি, মানে এই কলসও মহারাজের। যাই, মহারাজকে এটা দিয়ে আসি। গরিব সুদেব ছিল অনেক সৎ চরিত্রের। সে রাজার জমিতে সোনার কলস পেয়েছে বলে রাজাকে কলস দেওয়ার জন্য নিজের কাজ ফেলে রেখে চলে যায়। সুদেব যখন সেই সোনার কলস নিয়ে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার সামনে কয়েকজন ডাকাত এসে হাজির হয়। কি রে, এই সোনার কলস নিয়ে কোথায় যাচ্ছিস? দে দে, সোনার কলস আমাকে দে। না না, এই কলস আমি দেব না। এই কলস আমি মহারাজের জমি থেকে পেয়েছি। এই কলস আমি মহারাজের হাতে তুলে দেব। মহারাজের কাছে যাবি? আরে, আমাদের সামনে যে জিনিস একবার পরে সেই জিনিস আমাদের হয়ে যায়। দে 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 বলছি, তা না হলে তোকে মেরে এটা নিয়ে যাব। না না, দেব না। দিবি না? দেখাচ্ছি।
এই কলসটা অনেক স্বর্ণ দিয়ে তৈরি। এই কলসটা বিক্রি করলে অনেক অর্থ পাওয়া যাবে। যা, এবার প্রাণ নিয়ে পালা। ডাকাতটা সুদেবের কাছ থেকে জোর করে কলসটা ছিনিয়ে নিতেই হঠাৎ সেই কলসের মধ্যে থেকে অসংখ্য মৌমাছি বের হতে থাকে। এরপর সবগুলো মৌমাছি তিন ডাকাতকে কামড়াতে থাকে। তিন ডাকাত প্রাণ বাঁচানোর জন্য কলস ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। এতে সুদেব কিছুটা অবাক হলেও সে সোনার কলস নিয়ে আবার রাজমহলের দিকেই যেতে থাকে। এদিকে রাজকোষ থেকে অনেক দিন আগে সোনার কলস হারিয়ে যাওয়ার কারণে রাজা খুব চিন্তিত হয়ে আছেন। তখনই সুদেব সোনার কলস হাতে সেইখানে গিয়ে দাঁড়ায়। পেন না মহারাজ, তুমি আর এখানে এসেছো কেন? মহারাজ, আমি আপনার রাজ্যের একজন সাধারণ প্রজা। আপনার জমি চাষবাস করে এই কোনো মতে আমার পেট চলে। এই কিছুক্ষণ আগে আপনার জমি চাষ করার সময় সোনার কলসটা পেয়েছি, তাই আপনাকে এটা দিতে আসলাম। কি, এটা সোনার কলস? কই দেখি, আমাকে দাও তো। কি, এটা তোমার হারিয়ে যাওয়া সোনার কলস, কিন্তু তুমি পেলে কি করে? কোথা থেকে আসলো তা জানি না মহারাজ, তবে এটা আমি আপনার জমি চাষ করার সময় পেয়েছি। তাছাড়া এই কলস কোনো সাধারণ কলস না। রাস্তায় ডাকাতটা এই কলস কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ এই কলসের মধ্যে থেকে অনেক মৌমাছি বের হয়ে একবারে ডাকাতদের ভাগিয়ে দিয়েছে। হ্যাঁ, সত্যি এটা কোনো সাধারণ কলস না, এটা জাদুর কলস। এই কলস আমার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ। এটা আমি যত্ন করে রেখেছিলাম। যদিও এটা থেকে যা চাওয়া যাবে সেটাই পাওয়া যাবে, কিন্তু আমি কখনো চাইনি, কারণ এটা লোভীদের কাছে থাকে না, আর আমি কখনো লোভী হতেও চাই না। তবে তুমি এত কিছু জানার পরেও কেন এই কলস আমাকে দিতে এসেছো? চাইলে তো তুমি এটা আত্মসাৎ করতে পারতে। মহারাজ, আপনার যেমন লোভ নেই, আমারও তেমনি লোভ নেই। আমি অন্যের জিনিস কখনোই নিজের করে নিতে চাই না। বাহ, তোমাকে দেখে অনেক ভালো লাগলো। তোমার মতো একজন সৎ ব্যক্তি আমার রাজকার্যে থাকলে আমার রাজ্য আরো সুন্দর হয়ে উঠবে। আজ থেকে তুমি আমার রাজকর্মচারী। গরিব চাষি সুদেবের সততার কারণে রাজা তাকে উপদেষ্টার চাকরি দেয়।